কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়, রাজ্য সরকারের সমস্ত চাকরিতে তৃতীয় লিঙ্গের মানুষদের 1% সংরক্ষণ রাখতে হবে। আমাদের সঙ্গে এমন একজনকে পেয়ে গিয়েছি যিনি দেব থেকে দেবিকা হয়েছেন, অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষ। তার প্রতিক্রিয়া জানবো যে ও কলকাতা হাইকোর্টের এমন একটা ঐতিহাসিক রায়ে তার কেমন লাগছে, কারণ অলরেডি কিন্তু এখন প্রাইড মান্থ চলছে। দেব থেকে দেবিকা হয়েছে। এই যে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়, সরকারি চাকরি, রাজ্য সরকারের সমস্ত চাকরিতে 1% করে তোমাদের জন্য সংরক্ষণ, কি প্রতিক্রিয়া? খুশি না আরও খুশি হতে পারতে? দেখো, খুশি যেটুকু পেয়েছি তাতে খুশি হয়েছি, কিন্তু আরও খুশি হতে পারতাম। আমার এটা মনে হয় 1% সংরক্ষণটা আমার মনে হয় কোথাও গিয়ে ওই 1 টাকা ছুড়ে দেওয়ার মতন মনে হলো। আমার মনে হয় 1%টা যদি বাড়িয়ে আরও করা হতো, মানে ওই নেই মামার থেকে কানা মামা অনেকটা ভালো, সেরকম কোথাও গিয়ে আমরা একটা প্রবাদ বলতে পারি। কিন্তু আমার মনে হয় যেখানে নারী পুরুষ নির্বিশেষে যেই জেন্ডারগুলো আছে তাদেরকে যখন আমরা একটা সিট আমরা দখল করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে ট্রান্সজেন্ডারদের জন্য নয় কেন? যেখানে কিনা আমাদের কাজের অভাব, যেখানে কিনা আমাদের কাজ দেয় না, আমরা ব্যবসা করতে চাইলেও লোকে নাক সিটকায়, আসে না। তুমি এখনও পর্যন্ত আমি তোমাকে বলতে পারি, ট্রেনে যদি কোনো হকার ট্রান্সজেন্ডার হয় তার কাছ থেকে কিন্তু লোকে একটা সেপ্টেপিনও কিনবে না, বলবে বাবা ট্রেনে উঠেছি, এদের মুখ এখানেও দেখতে হয়। আর বা যদিও সে ব্যবসা করার জন্য ওঠে, আগেই প্রথমে ভাবে এ বোধহয় আমার কাছে টাকা নেওয়ার জন্য উঠেছে, এইটা মাথায় চিন্তা হয়ে গেছে। তো সেখানটায় দাঁড়িয়ে তুমি যদি কর্ম না দাও তাহলে হবে না। সেখানে 1% কটা মানুষের পেট ভরবে? কি মনে হয় কত শতাংশ হলে ভালো হতো? দেখো, আমার মতে মনে হয় যে পেছনে একটা শূন্য হলে তাও একটা বলতে পারি, 10% হলে তাও একটা আমি আশাবাদী হতে পারি যে না, অনেকটা মানুষ আরও কী জানো তো, এগুলো হচ্ছে মোটিভেশনাল। মানে তুমি যদি 1%টা শুনে আমরা হয়তো মোটিভেট হচ্ছি, যারা শিক্ষিত আমাদের ট্রান্সজেন্ডার বন্ধুরা ভাই বোনেরা আছে যারা, তারা তো একটা ভাবছে আশাবাদী যে আগামী দিনে হয়তো আরও বাড়বে, আর বাড়বেই এটা আশা করি। কিন্তু এটা যখন বেশি বাড়ে তখন কী হবে, তারা মোটিভেট হবে, তারা পড়াশোনার প্রতি আগ্রহ হবে, তারা চাইবে জীবনটাকে আরও সুস্থভাবে চাকরি বা যেটা করে আমরা খেতে চাই তার জন্য তারা পড়াশোনা করবে, সেই পড়াশোনার ঝুঁকিটা তারা আরও বেশি করে নেবে। যদি মানে পড়াশোনা শিখে সে যদি সঠিকভাবে সমাজে না উপার্জন করতে পারে তখন তো সে ডিমোটিভেটেড হবে, তখন তো সে বলবে না থাকুক, আমার দরকার না, পড়াশোনা করেও কিছু হয় না, সমাজ আমাকে মানে না, তখন আমি বেপথে গিয়ে অন্যভাবে রোজগার করব। তখন এই সমাজের লোকরাই আবার উল্টে তাকে বলবে এরা এরকম ধরনের। কলকাতা হাইকোর্টের এই যে রায়, মূলত পেছনের ইতিহাসটা একটু বলি। একজন মামলাকারী যিনি 2014 এবং 2022-এও টেট পরীক্ষা দিয়েছিলেন, প্রাইমারি টেট, কিন্তু তারপরেও তাকে ইন্টারভিউয়ে ডাকলেও তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল না, এবং সেই কারণে তিনি মামলা করেন। তো এবার কি মনে হচ্ছে, এই যে অনেকেই কিন্তু এই ভাবনা থেকে প্রিপারেশনই নিত না চাকরির জন্য, মানে এই পরীক্ষাগুলোর জন্য অ্যাপ্লাই করতো না, কি মনে হচ্ছে এবার কি তৃতীয় লিঙ্গের মানুষরা এবার বেশি বেশি করে একটু এগিয়ে আসতে পারবে, অন্তত সাহস পাবে এই অ্যাপ্লাই করার জন্য, চাকরির পরীক্ষার জন্য তারা প্রিপারেশন নেবে? দেখো, এই যেটা তুমি বললে মামলাকারী ব্যক্তির কথা, মামলাকারী ব্যক্তির কথা, এই ব্যাপারটা আমার জানা ছিল না, এটা তোমার মুখ থেকে আমি শুনলাম বিষয়টা। মানে তুমি ভাবো কতটা দুঃখজনক, আমি শিক্ষিত হয়েছি, আমি পড়াশোনায় শিক্ষিত, ব্যক্তিটা পড়াশোনায় শিক্ষিত, তারপর যে প্রাইমারি টেট পরীক্ষায় পাসও করেছেন, ইন্টারভিউ ডাকও পেয়েছে, কিন্তু ইন্টারভিউ নেওয়া হচ্ছে না, শুধুমাত্র তিনি তৃতীয় লিঙ্গ। হ্যাঁ, তো সেইখানটা মানে আমাদের কতটা লজ্জা সমাজের যে আমরা শিক্ষাগত যোগ্যতাটাকে বাদই দিয়ে দিই একটা মানুষের, তার লিঙ্গ পরিচয়টাকে নিয়ে আমরা বেশি আগ্রহী। আমি নিজেও দেখেছি অনেক জায়গায় কাজ করতে গিয়ে, আমি আমার জীবনে পূর্ব জীবনে আমি দেখেছি যে আমি ভেবেছিলাম শিক্ষা মানে তোমার চাকরি জীবনে তোমার শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে তুমি চাকরিকে উপার্জন করতে পারো, চাকরিতে তুমি জয়েন করতে পারো, কিন্তু চাকরি করতে করতে জানতে পেরেছি যে না, ওখানে মানে তোমার লিঙ্গ পরিচয় নিয়ে এত পরীক্ষা দিতে হয়, সেটা যেন সব কিছুকে ছাপিয়ে চলে যায়। তো সেখানটা দাঁড়িয়ে আমরা চাকরি পাচ্ছি না, আমরা পড়াশোনা করছি চাকরি পাবো বলে, কিন্তু চাকরির জায়গায় এত ডিসক্রিমিনেশন, এতভাবে মানে তোমাকে ছেলে না মেয়ে এই প্রশ্ন, তুমি এরকম কেন, অন্য ধরনের কেন, এই প্রশ্নটা দিতে দিতে মানুষ চাকরি পেলেও সেই চাকরিকে হাতছাড়া করে ফেলে। তুমি তো এখন চাকরি করছো প্রাইভেট সেক্টরে, তুমি কি কোনো সমস্যার সম্মুখীন হও? দেখো, আমি এই মুহূর্তে যেখানে আমি চাকরি করছি সেখানটা আমি হচ্ছি না, আমি যেখানে কাজ করছি মানে আমি খুব লাকি মনে করি যে আমার কলিগরা, আমার মানে উঁচু পদে যারা আছেন তারা প্রচণ্ড সাপোর্ট করে বলেই আজকের আমি সেখানটাতে জয়েন করেছিলাম দেব অবস্থায়, এবং দেব থেকে আমি দেবিকা হয়ে উঠেও আমি কিন্তু এখনও পর্যন্ত চাকরি করছি সেই জায়গায়। সেটা আমার কাছে একটা মনে হয় যে এই পরিবেশটা আমি পেয়েছি বলে আমি রয়েছি। কিন্তু আমি পূর্ব জীবনে
কাজ করেছি, আমি মহারাষ্ট্রে থেকেছি বহু বছর, ওখানে আমি চাকরি করেছি, দেব হিসাবেই আমি চাকরি করতাম। মহারাষ্ট্রে থেকেছি, সেখানে আমি একটা তোমার কী বলবো কল সেন্টারে আমি একটা ছিলাম। তাছাড়া আমি কলকাতাতেও বহু কল সেন্টারে আমি কাজ করেছি, কর্পোরেট সেক্টরেও কাজ করেছি। সেখানটায় না আমি কোথাও গিয়ে দেখেছি ওই একই কথা, মানে আমার গলার স্বর কেন এরকম, আমার চলন বলন কেন এরকম, মানে আমি সেখানে আমি যোগ্যতা দিয়ে কাজ করছি, আমি ডেডিকেশন দিয়ে আমি আমার সম্পূর্ণ ওয়ার্ক করে আসছি, তারপরেও আমার ওই যে চলন, আমার স্বভাব আচরণ এগুলো নিয়ে তাদের ফিসফিসানি, তাদের ইন্টারেস্টটা ওখানে বেশি আগ্রহ। তো সেই জায়গাটা গিয়ে কোথাও গিয়ে আমার মনে হয় এগুলো ছেড়ে একটা মানুষকে তার যোগ্যতা দিয়ে বিচার করে তাকে কর্মে দিতে হবে। আর কি বলবো, আমি বর্তমানে যে পরিবেশটা পেয়েছি সেই পরিবেশটায় দাঁড়িয়ে আমি যদি তোমাকে একটা কথা বলি, যে আমি কিন্তু আমার অফিসে একজনই ট্রান্সজেন্ডার যেখানে কাজ করি। আমার অফিসে কিন্তু বহু মহিলা কর্মচারীরা আছেন, বহু পুরুষ কর্মচারীরা আছেন, কিন্তু ট্রান্সজেন্ডার একজন আমি। এইটা কেন হবে? মানে শুধু এটা আমার অফিসের কথা বলছি না, এটা অন্যান্য সেক্টরে তুমি যদি অধ্যাপক পাও, একজন পাচ্ছ কি দুজন পাচ্ছ, পুলিশ পাচ্ছ, উকিল পাচ্ছ, সবাই আমরা বলি প্রথম রূপান্তরকারী পুলিশ, প্রথম রূপান্তরকারী উকিল, তা দ্বিতীয় জনের নাম নেই কেন, তৃতীয় জনের নাম নেই কেন, 100 জনের নাম নেই কেন? তার মানে কি আমরা একেই সীমিত থাকবো? মানে এটা কি ট্রান্সজেন্ডারের সংখ্যা কম সমাজে, নাকি ট্রান্সজেন্ডারদের মানে কর্মক্ষেত্রে তাদের প্রবেশটা কম? ট্রান্সজেন্ডারের সংখ্যা তো কোনোভাবেই কম নয়। এখন মানে আগে যখন আমাদের আইন যখন পাস ছিল না, বা আইনের যে কঠোরতম জিনিস ছিল, তখন অনেকে নিজেকে লুকিয়েছে, কিন্তু এখন কিন্তু তুমিও দেখতে পারবে যে প্রচুর লোক বেরিয়ে এসেছে। এই তো প্রাইড মান্থ চলছে, প্রাইড মান্থ তো বহু জায়গায় জায়গায় কলকাতায় হচ্ছে। কলকাতা কেন, কলকাতা থেকে বাইরে গিয়ে অন্য রাজ্যে দেখো প্রাইড মান্থে কীভাবে ট্রান্সজেন্ডাররা বাইরে বেরোচ্ছে। অন্য কমিউনিটির ছেলেমেয়েরা তো আছে, তার সাথে ট্রান্সজেন্ডার যারা আছেন তারাও কিন্তু বেরিয়ে এসেছে, নিজেকে প্রকাশ করছে। তার কোথায় সংখ্যায় কম? সংখ্যায় কম নয়, কিন্তু তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে কম, কর্মক্ষেত্রে স্বীকৃতিটা কম। মানে তারা কর্মক্ষেত্রে যে জায়গাটা এখন কিন্তু সবাই বেশিরভাগই শিক্ষিত, বেশিরভাগই তুমি যদি দেখো বহু শিক্ষিত, তারা বিভিন্ন ভাষায় পারদর্শী, ভীষণ স্মার্ট, ওয়েল এডুকেটেড, তাদের ড্রেস, তাদের বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট শার্প। সেখানটা দাঁড়িয়েও পর্যন্ত তারা কাজ পাচ্ছে না। কর্মক্ষেত্রে কোথাও কি একটা নাক সিটকানি ব্যাপার চলে আসছে, যে না ওকে যদি নিই তাহলে অন্যান্য কলিগসদের সাথে চলবে নাকি, বা এরা অন্য ধরনের হয়, এদেরকে নেওয়া যেতে পারে না। এই যে ভাবনা চিন্তাগুলো মাথার মধ্যে খোলসে ঢুকিয়ে নিয়েছে মানুষ, তার বাইরে বেরোতে পারছে না। সমাজেরই এটা সমস্যা বলতে চাইছো? প্রাইড মান্থ তো চলছেই, সমাজকে কোনো বার্তা দিতে চাও? প্রাইড মান্থ চলছে, প্রাইড মান্থ তো সেলিব্রেট, আমার যেন প্রাইড মান্থ তো অবশ্যই একটা গৌরবের মাস, নিজেকে নিয়ে গৌরব করার মাস। আমরা অবশ্যই নিজেকে নিয়ে গৌরব করব, নিজেকে নিয়ে আনন্দে মেতে উঠবো। আমি যেমন তেমনভাবে আমি সমাজকে পরিবেশন করব। তুমি নিন্দা করতেই পারো, তুমি আমাকে বর্জন করতেই পারো, আমার কিচ্ছু যায় আসে না। আমি যেমন সেটা আমি তোমাকে পরিবেশন করব, পছন্দ না হয় তুমি আমাকে ত্যাগ করো। তুমিও স্বাধীন, আমিও স্বাধীন। আমি তোমাকে বলিনি যে আমার জন্য তুমি এটা করো না, বা আমার জন্য তুমি এটা করো। তাহলে তুমিও আমাকে সেই চোখ রাঙানিটা দেখাতে পারো না, তুমি এরকমভাবে জন্মেছো বলে তুমি এরকম হও, বা এরকম করবে না, এটা পড়বে না, ওরকমভাবে কথা বলবে না, সেটা তোমার অধিকার নেই। সেইটাই বলবো, গৌরবের মাস, নিজেকে নিয়ে গৌরবমণ্ডিত হয়ে ওঠো। আর গৌরব শুধুমাত্র না ওই সেজে গুজে গৌরব হওয়া যায় না। মানে বুঝতে পারছো তো, আমার পেটে খিদে, আমি মুখে চুনকালি মেখে আমি সেজে গুজে বেরিয়েছি, সেটা গৌরবের নয়। আমাকে এমন স্টাবলিশ হতে হবে, কর্মজীবনে আমাকে যোগ্যতা রাখতে হবে, এবং সমাজে বোঝাতে হবে যে আমরা এক্সিস্ট করি, আমরা রোজগার করি, আমরা জীবনে সঠিকভাবে চলবার জন্য যে সাধারণ মানুষ যেমন করে সেরকম সুস্থ সাধারণ মানুষের মতন আমরাও জীবন কাটাতে পারি। এটা বোঝানোটা খুব দরকার। এটা যখনই আমরা বোঝাতে পারবো না, তখন ভাববে যে এরকমই, এদেরকে কখনোই সিরিয়াসভাবে মানুষ নেবে না।